দীর্ঘ ৭ বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে ৭টি বছর সে প্রবাসে কাটিয়েছে, নিজের প্রাণের প্রেয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায়। জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল, অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রেয়সী এখন অন্য কারো ঘরণী, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে, তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলোবালি মাখা গ্রামেই তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু। সে যে আজ হঠাৎ দেশে ফিরছে, এই খবরটা শুধু সাব্বিরই জানত। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তারা এভাবে চুপি চুপি আসা। তার সেই আজন্ম কাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেজ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটাকেই রোহান নিজের যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসত। রোহান যখন ২৪ বছর পেরিয়ে যৌবনের ২৫ কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স কত হবে? বয়স ছিল মাত্র ৮ বছর। সে তখন ভালোবাসার কিংবা বিয়ের বুঝত না। কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ বলে চারপাশ পাগল করে তুলত। প্রথম প্রথম মৌ বিরক্ত না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কি আর বিয়ে কি, তখন থেকেই সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড়জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটা বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামির কথা জানতো, তবে সবাই ভাবতো এটা বুঝি নিছক মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটি দীর্ঘ ৯টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিল ঝর্ণঝরা বেপরোয়া, সে শুধুমাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক, অনেক বছরের পুরনো, ঐতিহ্যবাহী দালান। রোহান আর দু কদম এগিয়ে যেতেই উঠানে দেখতে পেল তার দাদি রোকেয়া বেগম রোদে দেওয়া আচারের বয়ম নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। আর ঠিক তখনই ওনার কানের কাছে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো, বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড়নাতির চেনা গলা। নাতি নাতনিদের মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রোহানকে দেখা মাত্রই বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। হাতের আচারের বয়ামটা কোনো রকমে একপাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেননি, কিন্তু তার চেহারা দিকে তাকিয়ে চিনতে ওনার বিন্দুমাত্র বেগ পেতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রোকেয়া বেগম খুশিতে ও আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই ওনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি হেসে বলে, এই বুড়ি, কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চড়ে চলে যাব। কথাটা শোনা মাত্রই রোকেয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আর কোথাও যাস না রে, এই বুড়িটাকে ছেড়ে দাদা ভাই, মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আওড়ায়, আবার ওই মরার কথা শুরু করে দিলে তো? আমার আশাই ভুল হয়েছে, আমি এখনই চলে যাচ্ছি। দাদা ভাই, আমার সোনা দাদা ভাই, আর বলবো না, ঘরে চল, তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহান মুচকে হাসলো। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে, নাকি আগের সেই পিচ্চিকালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি, আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? এই বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। আর রোকেয়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন।
এতগুলো বছর ধরে মনে মনে যে ঝড়টার ভয় তিনি পেয়েছিলেন, আজ সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রোকেয়া বেগমও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভেতরে ঢুকেই চারপাশ মাথায় তুলে হাঁক ডাক শুরু করে দিল। ফুল, এই ফুল, দেখে যা, তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছি, তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছি আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না ফুল, কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। ময়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন, ময়ের ছোট্ট ভাই সেখানে এলো। রোহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরে দেখে সবাই ভীষণ খুশি হলেন। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করল। অতঃপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে ময়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে ময়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুই শুনতে পেল না। ময়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবারও ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদগ্রীব কণ্ঠে প্রশ্ন করলো, সেজ আব্বু, আমার ফুল কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনি তো বলেছিলেন না, আমি প্রতিষ্ঠিত হলে, আমি অনেক টাকা রোজগার করে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো। পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখেন সেজ আব্বু, অনেক টাকা রোজগার করেছে আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেট এনেছি। বলুন না আমার ফুল কোথায়? মৌয়ের বাবা নিজের চোখের জল আড়াল করে অত্যন্ত ভারী এবং কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গেছে রোহান। সে এখন অন্য কার বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করল। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দু মাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেওয়া হয়েছিল, সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে। এখন সেই প্রতিশ্রুতির কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল, আপনি মিথ্যা বলছেন সেজ আপু, আমার ফুলের বিয়ে হতেই পারে না। ফুল তো আমার বউ হবে, এই রোহান তালুকদারের বউ। আপনি তো আমায় নিজে মুখে কথা দিয়েছিলেন, আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। তাহলে সেই কথার আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়মকানুন জানি না, আমার ফুলকে চাই মানে এখনই চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করলো। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 7টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করলো, তাকেই যদি সে না পায়, তবে কেন এত ত্যাগ? সে হন্যে হয়ে দৌড়ে মইয়ের মায়ের কাছে এগিয়ে গেল। ওনার দু বাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনিত করে, মা, ও মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি? আমি তো তোমায় নিজের মা বলে ডাকি। তুমি অন্তত আমাকে এমন মিথ্যে বলবে না। বলো না মা, আমার ফুল এখন এমনই আছে। ময়ের মা পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ওনার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্রমূর্তি দেখে ময়ের বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়ে গিয়েছে তার কোনোদিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজের সেজ আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রুড সত্যটা হজম করতে গিয়ে যেন রোহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিকই বুঝতে পারছে, এই জন্যই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলতো। বারবার সে ফুলকে ভিডিও করে কলে দেখতে চাইলে তার দাদি নানা ছুতোই কথা ঘুরিয়ে দিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে ওনার মুখটা নিজের দু হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে?
তোমাদের কি একটা পলকের জন্য এতিম ছেলের মুখটা ভেসে উঠল না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই চাই। আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাবুদের, আমার ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রোকেয়া বেগমের দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা নাতির এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকে কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধহয় অন্যরকম ছিল। রোকেয়া বেগমের 4 ছেলে, 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবারে বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা মা, মেহেরের বাবা মা সবাই একসাথে মারা যান। সেদিন একদিনে 4টি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েননি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছে। ময়ের বিয়ের সময় তিনি সেজ ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু ময়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেননি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরেও চোখের কোণে এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎই রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান ময়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজ আব্বু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি ওর অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলেই এই সিদ্ধান্ত? মানলাম ভুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে সুখী রাখতে পারতাম না? নাকি আমি অনাথ বলে আপনারা মনে করলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? ময়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়া তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান, কাঁদো না বাবা, তোমাকে আমি তোমার ফুলের থেকেও সুন্দর মেয়ে এনে দেবো। তবুও। রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সেই বিকট হাসির শব্দে সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজ আপু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদেরই বাবা মা বলে ডেকেছি। অথচ আমি ভুলেই গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্বের কোনো মানে নেই। ময়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চোরমার করে দিয়েছেন। ময়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, মাফ করে দিও আমাকে। আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজ আব্বু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম। আপনি তার কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেওয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছুই চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম। কিন্তু আপনারা আমার ফুলকেই আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচব না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা, লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না, কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরাও ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটা এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সেই হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই। এদিকে প্রফেসর সাহেব, লাভ ইউ। উজান হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে রইল। রাত পোহালেই পরীক্ষা, আর সেই কারণেই আজ ঘরে এই বিশেষ শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পড়ালেখা থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মুখ গত আধ ঘন্টা ধরে নানা উপায়ে উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মুখ পড়া টেবিলে গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো।
ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অন্তত একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র গড়ল না। সে আবারও ধমকে উঠল, ফাজিল মেয়ে, তাকিয়ে আছে কেমন করে দেখো, বইয়ের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের ওপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ে জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্তচক্ষু দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্য তো কিস করতে চাইছি, তাতে এত বকাঝকা করার কি আছে? মৌ মুখ বাঁকালো। লাগবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? ওজন একটু ভাব নিয়ে বলল। ময়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিন ডাইনিকেই ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে? উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। ছ্যা, উজান চৌধুরী কখনো কারো এটো জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মৌ লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথার কথায় এই কি আজে বাজে কথা বলে ফেলল। উজান মৌয়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভেতরে ভেতরে নিঃশব্দে হাসল। মন চাইছে এই পিচ্চি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনের তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছ্যাঁচড়া কথাবার্তা তো তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝছো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের ওপর। মৌ হুট করে কোলে এসে বসায় উজান থতমত খেয়ে শুকনো ঢোক গিলল। মৌ ততক্ষণে উজানের গলাটা দুহাতে জড়িয়ে ধরে আদুরে আর অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতোই বাঁচতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরের কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। ময়ের এই আকস্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল। মেয়েটার মনের ভেতরে কষ্টটা তার সহ্য হচ্ছে না। তবু তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটির মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সে কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নয়। মৌ আবারও উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি সত্যি সত্যি একটু ভালোবাসা যায় না প্রফেসর সাহেব? উজান খানিকটা ঝুঁকে ময়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলে এই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? মৌ এবার চরম লজ্জা মাখা দৃষ্টিতে তাকালো। সেই লজ্জায় উজানের শ্বাস খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন এ প্লাস পেয়ে দেখাও তারপর। উজান কথা শেষ করার আগেই মৌ মুখ ছামটা দিয়ে বলে উঠল, থাক, আমার আর আপনার ভালোবাসা দরকার নেই। এসছে আমার প্লাস নিতে, এ প্লাস নিতে। নিজের এমনিতেই পড়তে ইচ্ছে করে না, ওনার আবার এই প্লাস চাই। চাইবো না কেন? প্রফেসর উজান চৌধুরী ওয়াইফ যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙে মাকা গলায় বলে, বউয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার ওনার মান সম্মান? এক কাজ করুন তাহলে, এইবারে পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়বো। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছ মাবুদ? একটা মানুষ এমন লেভেলে পড়াচোর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলো যে একটা পড়াচোর হবে।
বংশের ভবিষ্যৎ বাচ্চার কথা শুনতেই মুহূর্তের মধ্যে মুখ খুশিতে গদগদ হয়ে বলে উঠল, তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলি। আমার দ্বারা অন্তত এই জন্মে আর এসব পড়াশোনা টড়াশোনা হবে না। কথাটা বলেই মৌ যেমনি উজানের দিকে তাকালো, অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি অগ্নিদৃষ্টি দেখে সে ভেতরে ভেতরে শুকনো ঢোক গিলল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ এমন কেমন করছেন, তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই, নাই বা মানলেন, অন্তত শাশুড়ি আম্মার মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা নাতি নাতনিতে উপহার দিতে হবে নাকি? উফ, আচ্ছা বাবা, ঠিক আছে, অমন রাক্ষসের মতো তাকাতে হবে না, লাগবে না আমার বাচ্চা কাচ্চা। সরুন এখান থেকে, আমি এখনই ঘুমাবো। মৌ তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে যেই না বিছানার দিকে এক পা বাড়ালো, অমনি উজান তার হাতের উপর ভেদ দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতেই ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। সে ছলছল নয়নি কাঁদো কাঁদো ফেস করে উজানের দিকে তাকালো। আপনি আমাকে মারলেন? উজান বেডটা টেবিলে ঠক করে রেখে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসে বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেবো আজ। পড়বো না আমি। কি করবেন আপনি? কি করবেন? পিচ্চি, আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবুও নিজের জেদ ধরে রেখে বুক ফুলিয়ে পড়ল। বললাম তো, আমি পড়বো না মানে পড়বো না। উজান চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না পিচ্চি। আমিও তো বললাম পড়বো না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? ময়ের এমন মুখে মুখে উত্তরে উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতহিত জ্ঞান হারিয়ে কোনো কিছু না ভেবেই ময়ের নরম হাতে তালুতে গুনে গুনে 5টি বেতের আঘাত করলো। হাতে বেতের বাড়ি পড়তে মৌ চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায় না। এই সামান্য অপরাধে লোকটা তাকে এতটা নির্মমভাবে আঘাত করলো। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটু ভালোবাসতো, তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারত? ক্ষোভে অভিমানে ময়ে দুচোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট! আবারও তাকিয়ে আছে। পড়তে বসো। কোনো সাবজেক্টে যদি ফেল আসে, তবে আবার চেলা কাঠের বাড়িতে বাড়ি পড়বে শরীরে। তবুও হা করে তাকিয়ে আছে। এদিকে এসো। মুখ কাঁদতে কাঁদতে এবার হেঁচকি তুলে ফেলল। তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গলল না। মৌ অতঃপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসলো। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন দাগিয়ে দিল, যাতে অন্তত মোটামুটি 5 নম্বরটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিস্পৃহ, নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতোই কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেও মৌ এবার আর এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনকে গ্রাস করে নিয়েছে। রাত তখন অনেকটাই গভীর। মৌ গুটিসুটি মেরে বিছানার এক কোণে লেপ্টে শুয়ে আছে। উজান পেছন থেকে মৌকে নিজের বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করতেই মৌ বারবার তার থেকে দূরত্ব বাড়িয়ে দূরে সরে যাচ্ছে। মানুষটার প্রতি তার এখন আকাশ সম অভিমান। সামান্য পড়তে না চাওয়ার কারণে লোকটা তাকে গুনে গুনে 5টি বেতের আঘাত করলো। তাহলে এখন আবার কেন তাকে নিজের বুকে টেনে নিতে চাইছে? আঘাত করার সময় যার হাত একবারের জন্যও কাঁপেনি, মৌ কেন এখন সেই পাষাণ মানুষটার কাছে যাবে? উজান আবারও মৌয়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। মৌ সঙ্গে সঙ্গে এক ঝামটা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। কিন্তু উজানও নাছোড়বান্দা। সে জোর করে মৌয়ের পা দুটো নিজের বুকের ওপর টেনে নিল, কিন্তু মৌ এবারও নিজের পা ঝটকা মেরে সরিয়ে নিল। উজান এতে অবাক হলো না। সে উল্টো মৌয়ের হাত ধরে নিজের দিকে এক তীব্র টান দিল। মৌ তবুও অনড় থেকে উল্টো দিকে মুখ কুড়িয়ে রইল। এবার উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলল। সে এক ঝটকায় মৌয়ের শরীরের ওপর নিজের চওড়া শরীরের খানিকটা ভর ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখের রং পাল্টে গেল। কিছু বুঝে ওঠার আগেই উজান মৌয়ের গলায় নিজের মুখ গুজে দিল। হুম, একদম ছটফট করবে না, হয়তো হিতে বিপরীত হবে। আর এই সামান্য কারণে কেউ এভাবে অভিমান করে থাকে, হ্যাঁ? মৌ তবুও তার বন্ধন থেকে মুক্ত হতে ছটফট করতে লাগলো। সে একরাশ তার ছেলের হাসি হেসে বলল, যারা ভালোবাসার মূল্য বোঝে না, তাদের কাছে অপরের কষ্টটা সবসময় সামান্য মনে হয়। আর আমি তো বলিনি যে আমি অভিমান করে আছি। আপনি তো নিজেই জান আমি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলি।
তাহলে কেন এখন আবার কেন জোর করে কাছে টেনে নিচ্ছেন? আমি খুব ভালো করেই জানি আপনি আর আকাশের চাঁদ দুটোই আমার চাওয়ার একেবারে বাইরে। ময়ের মুখের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল উজান। মেয়েটার মধ্যে হুট করে কেমন যেন একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে। কত গুছিয়ে কথা বলতে শিখে গেছে সে। নিজের ভেতরে তীব্র কষ্টটাকেও আড়াল করতে শিখেছে। তার এই আচরণ দেখে উজান মনে মনে মৃদু হাসল। সে ময়ের অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে আওড়ালো, আমি কখন বললাম যে তুমি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে? আমি চাইলেও তুমি আমার বুকে থাকবে, আর আমি না চাইলেও তুমি আমার বুকেই থাকবে। বুঝতে পেরেছ? তাসফিয়া মৌ ভালোবাসার ক্ষেত্রে নির্লজ্জ হতে পারে প্রফেসর সাহেব, তবে তার আত্মসম্মান বলতেও একটা জিনিস আছে। আমি শুধু দূরত্ব বজায় রাখবো না, এই পরীক্ষাটা শেষ হলেই আমি সারা জীবনের জন্য আমার নিজের বাড়িতে চলে যাব। যদি কখনো আপনার মনে হয় এই অবাধ্য মেয়েটাকে আপনার সত্যিই প্রয়োজন, সেদিন আপনি নিজে গিয়ে আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষা করব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছি, কিন্তু কোনো ভিক্ষা নয়। তাসফিয়া মৌ ভালোবাসার জন্য সব কিছু বিলিয়ে দিতে পারে, তবে কখনো কারো কাছে হাত পাতবে না। আপনার যদি মনে হয় আমাকে ছাড়া আপনি সারা জীবন অন্য কাউকে নিয়ে খুব সুখে থাকবেন, তবে আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল। আমি কখনোই আপনার পথের বাধা হয়ে দাঁড়াবো না। তবে জেনে রাখবেন, আমার জীবন থেকে বিচ্ছেদ নামে আপনার কোনোদিনও মুক্তি নেই। উজান অপলক দৃষ্টিতে ময়ের অশ্রুধারা কণ্ঠের এই কঠিন বাক্যগুলো শুনল। মেয়েটার বাইরের চঞ্চল রূপটা দেখলে কেউ বুঝতে পারবে না যে তার ভেতরে কতটা তীব্র হাহাকার লুকিয়ে আছে। মেয়েটা তার জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাকে কখনো মুক্তি দেবে না। ময়ের এই শুকিয়ে যাওয়া মলিন মুখটা দেখে উজানের নিজের বুকের ভেতরটাও এক তীব্র হাহাকারে কেঁপে উঠল। অতঃপর সে দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিল। সে এক তীব্র চাহনি দিয়ে বলে, ভুল বললেন মিসেস চৌধুরী। আপনি এখন আর শুধু তাসফিয়া মৌ নন, আপনি হলেন মিসেস উজান চৌধুরী। আর আপনার এই অদ্ভুত ম্যাচুরিটি উজান চৌধুরী শুনতে চায় না। আপনি আমার কাছে আগের মতোই অবাধ্য থাকবেন। আর আপনি চাইলেই কি আমি আপনাকে আমার জীবন থেকে চলে যেতে দেব? আমি মুখে মানি আর না মানি, আপনি আমার ওয়াইফই। আমার পারমিশন ছাড়া আপনি একা এক পাও ঘরের বাইরে দিতে পারবেন না। জাস্ট মাইন্ড ইট। তাসফিয়া মৌ কখনো কারো করা কথার ধার ধারে না। তার নিজের মন যা বলে সে সবসময় তাই করে। আমি যখন বলেছি আমি চলে যাব, তার মানে চলেই যাব। এই বলেই মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বেড থেকে নেমে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। সে আর এক মুহূর্ত এই মানুষটার কাছে থাকতে পারছে না। বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে তার। নিজের চোখের অনবরত ঝরতে থাকা অশ্রু লোকটার থেকে লুকানোর জন্যই সে ঘর ছেড়ে চলে গেল। উজান এবার আর ময়ের পিছু নিল না। মেয়েটাকে এই মুহূর্তে কিছুটা টাইম দেওয়া উচিত বলে সে মনে করল। তাছাড়া সে ভালো করেই জানে মৌ এখন রাগ করে সোজা মৌসুমী চৌধুরী কিংবা তুবা ভাবির রুমে যাবে। আর এই মুহূর্তে তার অভিমান ভাঙানোর একমাত্র মোক্ষম ওষুধ তারাই। মৌ করিডোর দিয়ে খানিকটা পথ এগিয়ে গিয়ে বারবার আশায় বুক বেঁধে পেছনের দিকে তাকালো, কিন্তু না, উজান তাকে ফিরিয়ে নেওয়ার জন্য পেছনে আসেনি। এতে মৌয়ের মনের ভেতরে ক্ষতটা আরও দ্বিগুণ হয়ে জমা হলো। সে ভেবেছিল হয়তো মানুষটা তাকে পেছন থেকে এসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাবে। একটু হলেও হয়তো তার জন্য মানুষটার মনে ভালোবাসা কাজ করবে। কিন্তু আজ সে বুঝতে পারল এই সবই ছিল তার একতরফা রঙিন কল্পনা। দুচোখ বেয়ে নোনতা জল গড়িয়ে পড়তে লাগলো ময়ের। সে আজ পরিষ্কার বুঝে গেছে যে মানুষটা তার নিজের নয়। সে আর কখনো তার পিছু নেবে না। তাছাড়া উজান নিজেই তো বলেছিল যে তার জীবনে ভালোবাসার অন্য কোনো মানুষ রয়েছে, যাকে অসম্ভব ভালোবাসে সে। এমনকি সেই রহস্যময়ী নারীর জন্য উজান নিজের ক্যাবিনেটে লুকিয়ে রেখে দিয়েছে শত শত গিফট। সেই মেয়েটা যদি মৌ নিজে হতো, তবে উজান অন্তত একটা বারের জন্য হলেও তাকে বলতো, কিন্তু সে কোনোদিন বলেনি তো। উল্টো মৌ অনেকবার দেখেছে উজান ফোনের স্ক্রিনে কারো একটা ছবির দিকে তাকিয়ে রোজ একা একাই হাসে, গভীর ভালোবাসায় চুমুকায়। এমনকি সেই মেয়েটার ছবি উজান নিজের ফোনের ওয়ালপেপারও দিয়ে রেখেছে। আজকাল ফোনের পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলেছে সে। আগের মতো মুখে আর ওনার ফোন ঘাঁটতে দেয় না। প্রতিটি কথায় শুধু শাসন আর কড়াকড়ি।
এসব অবহেলার মানসিক কষ্ট মৌ আর নিতে পারছে না, তাই সে নিজেকে সরিয়ে নেওয়ার এই কঠিন পথটাই বেছে নিয়েছে। মৌ খুব ভালো করেই বুঝে গিয়েছে যে থাকতে চায় না, তাকে জোর করে ধরে রাখা যায় না। তাই সে এবার মানুষটাকে মুক্ত আকাশে উড়তে দেবে। লোকটা যদি সত্যিই তার ভাগ্যে থাকে, তবে একদিন ঠিকই নিজের নীড়ে ফিরে আসবে। মৌ রাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা কেটে গেছে। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে রাত প্রায় 2:30। এতক্ষণে উজানের মনের ভেতরে অস্থিরতা কিছুটা স্তিমিত হলো। সে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল মৌয়ের খোঁজে। সে ভাবল মেয়েটা নিশ্চয়ই এতক্ষণে নিজের শাশুড়ি বুকে মাথা গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উজান ধীর পায়ে নিচে নেমে এসে প্রথমে নিজের মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু অবাক কাণ্ড, রুমের দরজাটা ভেতর থেকে শক্ত করে আটকানো। মৌ যদি মায়ের কাছে আসতো তবে দরজা কোনোদিনই ভেতর থেকে বন্ধ থাকতো না, কারণ মৌসুমী চৌধুরী মৌয়ের জন্য নিজের রুমের দরজা সবসময় খোলাই রাখেন। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল, তাহলে কি মেয়েটা তুবা ভাবির রুমে গিয়ে উঠেছে? উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল, ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুম চোখ বুলিয়েও সে কোথাও ময়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও ঘুমে চোখ কচলাতে কচলাতে জানালেন যে মৌ এখানে আসেনি। মায়ের রুমে মৌকে না পেয়ে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল, তাহলে কি মেয়েটা তুবা ভাবির রুমে গিয়ে উঠেছে? উজান আর এক মুহূর্ত দেরি না করে বড় ভাই আরিয়ানের রুমের সামনে গেল এবং ধাক্কা দিতে লাগলো। উজান ঘুমন্ত আরিয়ানকে টেনে তুলল, কিন্তু পুরো রুম চোখ বুলিয়েও সে কোথাও মেয়ের অস্তিত্ব খুঁজে পেল না। তুবা ভাবিও ঘুমে চোখ কচলাতে কচলাতে জানালেন যে মৌ এখানে আসেনি। তুবার মুখে এই কথাটি শোনা মাত্রই মুহূর্তের মধ্যে উজানের মুখের সমস্ত রং পাল্টে গেল। এক তীব্র গভীর অজানা ভয় তার বুকের ভেতর জেঁকে বসল। গভীর রাতেই একটা মেয়ে রুম থেকে বেরিয়ে কোথায় যেতে পারে? উজান পাগলের মতো প্রায় দৌড়ে বাড়ির প্রতিটি রুম, প্রতিটি কোণ, এমনকি কিচেন রুম পর্যন্ত খুঁজে শেষ করলো। কিন্তু মৌ কোথাও নেই, যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে সে। উজানের বুকটা এবার ভয়ে ধক করে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করলো। হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। হুট করেই তার মনে হলো, মৌ মন খারাপ হলে প্রায়ই একই জায়গায় যায়, একটা জায়গায়। উজান আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে পা রাখতেই রাতের শীতল হাওয়া উজানের গায়ে এসে লাগলো। আর ঠিক তখনই সামনে তাকিয়ে উজানের বুকের ভেতরে জমে থাকা ভয়টা এক নিমেষে শীতল শান্ত হয়ে গেল। সে দেখল ছাদের এক কোণে দোলনাটায় মৌ গুটিসুটি মেরে বসে আছে এবং দুলতে দুলতেই একসময় ওখানে ঘুমিয়ে কাদা হয়ে আছে। চাঁদের আলো এসে পড়েছে তার চোখের কোণে শুকিয়ে যাওয়া নোনতা জলের দাগগুলোর উপর। হয়তো এই নিঝুম রাতে একা একা আকাশকে নিজের সব অভিযোগ জানাতে জানাতেই মেয়েটা ক্লান্ত হয়ে ওভাবে ঘুমিয়ে পড়েছে। উজান আর নিজেকে সামলাতে পারল না। সে ঝড়ো গতিতে এগিয়ে গিয়ে মৌকে আলতো করে নিজের চওড়া বুকের সাথে চেপে ধরল। মৌয়ের পাতলা শরীরটাকে এক ঝটকায় নিজের পাঁজা করে তুলে নিল সে। আচমকা এই শূন্যে ভেসে ওঠার কারণে মৌ ঘুমের ঘোরেও চরম এক অজানা ভয়ে উজানের শার্টের কলারটা নিজের নখ দিয়ে শক্ত করে খামচে ধরল। উজান পরম মায়ায় তার দিকে তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে এসে উজান মৌকে অত্যন্ত যত্ন সহকারে আলতো করে নরম বিছানায় শুয়ে দিল। তারপর সে নিজেও মৌয়ের সাথে সমস্ত দূরত্ব ঘুচিয়ে তার শরীরের বড্ড কাছাকাছি নেমে এলো। মৌ তখনও ঘুমের ঘোরে অচেতন, তবে বরের পরিচিত পুরুষালী গায়ে সুবাস পেতেই সে এবার অবচেতন মনেই উজানের বুকের সাথে একেবারে মিশে গেল। কিন্তু তার ভেতরের অবদমিত ক্ষোভটা যেন ঘুমের মধ্যেও শান্ত হয়নি। সে আচমকাই মুখ বাড়িয়ে উজানের শক্ত হাতের উপর দাঁত দিয়ে সজোরে এক কামড় বসিয়ে দিল। উজান ব্যথায় সামান্য একটু হাসল বটে, তবে মুখ ফুটে টুঁ শব্দটিও করল না, বরং কামড় খাওয়া হাতটা দিয়ে ময়ের পিঠটা আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই ঘুমের ঘোরে ময়ের ঠোঁট দুটো কেঁপে উঠল এক তীব্র কান্নার দমক সামলে। অত্যন্ত স্পষ্ট এবং ভাঙ্গা স্বরে বিড়বিড় করল সে, আপনি অনেক পচা, অনেক নিষ্ঠুর প্রফেসর সাহেব। আমি আপনার সাথে আর এই রুমে থাকবো না।
এই পরীক্ষাটা শেষ হতে দিন। আমি অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আপনি আমায় একটুও ভালোবাসলেন না। আমি শুধু খাতা কলমে আপনার নামমাত্র বউ হয়ে বেঁচে থাকতে চাই না। আমি আপনার সত্যিকারের মনের বউ হতে চাই। আপনি আমাকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসবেন। সারাদিন আমাকে নানান ছুতোয় বড্ড জ্বালাতন করবেন। আমাকে সারা জীবন নিজের বউ বউ বলে পাগলের মতো আমার পিছু পিছু ঘুরবেন। কিন্তু আপনি তো আমায় কোনোদিন নিজের মুখে বউ বলেই স্বীকার করবেন না। আমি আর থাকবো না এখানে, একটুও না। কথাগুলো শেষ করতেই মুখ ঘুমের ঘোরেই এবার টুকরে কেঁদে উঠল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা তাজা অশ্রু গড়িয়ে বালিশে মিশে গেল। উজান এক দৃষ্টিতে নিজের প্রেয়সীর সেই চরম বিষণ্ণ মলিন মুখখানার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র অনুশোচনায় মোচড় দিয়ে উঠল। ইস, এই নিষ্পাপ মিষ্টি মেয়েটিকে সে কতই না আঘাত করে চলেছে রোজ। এতটা কঠোরতা না দেখালে কি সত্যিই চলতো না? উজান এক দীর্ঘ উষ্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করল। সে আর নিজের ভেতরে ভালোবাসার জোয়ারকে আটকে রাখতে পারল না। সমস্ত নিয়ম কানুন আর গাম্ভীর্যের দেওয়াল ভেঙে উজান নিজের মুখখানা প্রেয়সীর মুখের দিকে নামিয়ে আনল। তারপর এক নাগালে পরম ব্যাকুলতায় গুনে গুনে প্রায় 500 চুম্বনে ভরিয়ে দিল ময়ূর সারা মুখমণ্ডল। কপাল, চোখ, নাক, গাল কোথাও ছোঁয়া দিতে বাকি রাখল না। এতক্ষণে সব অবহেলা আর বেতের আঘাতের প্রায়শ্চিত্ত যেন সেই গভীর চুম্বনে নদী দিয়ে করতে চাইল। উজানের সেই শীতল তীব্র ঠোঁটের ছোঁয়ায় ঘুমের ঘোরেও বারবার শিউরে শিউরে উঠতে লাগলো মৌ। অবশেষে উজান মৌয়ের কাঁপতে থাকা ওষ্ঠ ধরে গভীরভাবে তার ঠোঁটের কোণে মুখ রেখে উজান অত্যন্ত ধীর এবং মাদকতাময় স্বরে বিড়বিড় করে আওড়ালো, আই এম এক্সট্রিমলি সরি জান। জাস্ট মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই উজান চৌধুরী অনলি ইয়ার্স। এই উজান চৌধুরী তখন তার জীবনের সমস্ত গভীর ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবে আপনাকে। আমার সেই ভালোবাসার পাগলামি আর তীব্রতায় আপনি নিজে একদিন অতিষ্ঠ হয়ে যাবেন, আমাকে দূরে ঠেলে দিতে চাইবেন। তবুও এই উজান চৌধুরী বুক থেকে আপনার এক বিন্দুও ছাড় মিলবে না। বড্ড ভালোবাসি যে আপনাকে। আমার এই ছোট্ট তেড়ামুখো পিচ্চি বউটাকে উজান চৌধুরী নিজের জীবনের চেয়েও অনেক 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 বেশি ভালোবাসে। পরবর্তী পর্ব শুনতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুব তাড়াতাড়ি আসছে পরের পর্ব। এটা একটা রানিং গল্প, প্লিজ ওয়েট করবেন। খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।